আমরা এলপিপিতে এন ডাইমেনশনাল ইউক্লিডিয়ান স্পেস সম্বন্ধে পড়াশুনো করছিলাম। তো আজকে কিছু থিওরেম পড়ব ওই এন ডাইমেনশনাল ইউক্লিডিয়ান স্পেসে। তো আগের ভিডিওটায় আমরা বেশ কিছু ডেফিনেশন শিখেছিলাম ওই এন ডাইমেনশনাল ইউক্লিডিয়ান স্পেসের মধ্যে, কনভেক্স সেট, কনভেক্স কম্বিনেশন, তার আগেও লাইন ইত্যাদি এ সমস্ত জিনিস পড়েছি। তো যদি সেগুলো মনে না থাকে ঠিকঠাক, তাহলে এই ভিডিওটা এখানেই বন্ধ করে দিতে হবে, দিয়ে ওগুলো একটু দেখে নিতে হবে। ওই জিনিসগুলো পুরোপুরি বোঝার পর তারপরেই এই থিওরেমগুলো আমরা করতে পারব। তা আমি আলোচনায় আসছি। প্রথম যে থিওরেমটা দেখব সেটা হচ্ছে ইন্টারসেকশন অফ টু কনভেক্স সেটস ইজ এ কনভেক্স সেট। ওই ইন এই ইউক্লিডিয়ান স্পেস ইত্যাদি এই কথাগুলো আমি বারবার রিপিট করছি না, বুঝতেই পারছো যে আমরা ওইখানেই আছি। তো ধরা যাক x1 আর x2 হচ্ছে দুটো কনভেক্স সেট ক্যাপিটাল, আর x হচ্ছে ওদের ইন্টারসেকশন। আমরা দেখাবো যে এই এক্সটা হচ্ছে একটা কনভেক্স সেট। সেটা দেখাতে গেলে আমাদেরকে x থেকেই দুখানা ভেক্টর তুলতে হবে, x1 আর x2। এবং সাথে সাথে লক্ষ্য করো যে যেহেতু এক্সটা হচ্ছে এই দুটো সেটের ইন্টারসেকশন, তাহলে কিন্তু এই ভেক্টর দুটো এই দুখানা সেটের মধ্যেও রয়েছে। এবার এক্স যে কনভেক্স সেটা দেখানোর জন্য আমাদের কী করতে হবে, যে এই x1 আর x2 ভেক্টর দুটোর একটা কনভেক্স কম্বিনেশন, আরবিট্রারিলি যে কোনো একটা কনভেক্স কম্বিনেশন, সেটা এক্সের মধ্যে আছে এটা দেখাতে হবে। তো সেটা বানানোর জন্য আমরা ল্যামডা স্কেলার চুজ করলাম, এই হচ্ছে তার উপরে রেস্ট্রিকশন। তো আমরা তৈরি করলাম কনভেক্স কম্বিনেশনটা। এবার যেহেতু x1 আর x2 কনভেক্স সেট ছিল, তাহলে তাদের মধ্যেকার দুটো পয়েন্টের কনভেক্স কম্বিনেশন অবশ্যই তাদের মধ্যে থাকবে, দুজনের মধ্যেই থাকবে। আর দুজনের মধ্যে থাকা মানেই হচ্ছে ওদের ইন্টারসেকশনে থাকবে, অর্থাৎ এক্সের মধ্যে থাকবে। তাহলে এক্সটাও একটা কনভেক্স সেট হয়ে গেল। পরের রেজাল্টে আসছি, সেটা হচ্ছে এ হাইপার প্লেন ইজ এ কনভেক্স সেট। হাইপার প্লেনের ডেফিনেশনটা মোটামুটি এরকম ছিল, অ্যাজ এ পয়েন্ট সেট সেই ভেক্টরগুলোই আছে যার জন্য cx ইজিক্যাল টু কে। সিটা হচ্ছে ইএন এর মধ্যেকার একটা কনস্ট্যান্ট ভেক্টর, আর কে হচ্ছে একটা কনস্ট্যান্ট স্কেলার বা রিয়েল নাম্বার। তো এটাকে কনভেক্স দেখানোর জন্য তাহলে আমার এখান থেকেও দুটো পয়েন্ট চুজ করতে হবে, x1 এবং x2। আর যেহেতু এরা দুজনে এই সেটটার মধ্যে রয়েছে, তাহলে এই রিলেশনটাকে সেটের ডেফিনেশনে যেটা লেখা আছে সেটাকেও কিন্তু এরা দুজন স্যাটিসফাই করে, আমি লিখে দিয়েছি। এবারে আবার একটা স্কেলার চুজ করলাম উইথ সুটেবল কন্ডিশন। তারপরে x3 বলে একটা ভেক্টর বানালাম, যেটা হচ্ছে এই দুটো ভেক্টরের কনভেক্স কম্বিনেশন। এবারে আমাদের যেটা দেখাতে হবে সেটা হচ্ছে এই x3 এক্সের মধ্যে আছে, তাহলেই কিন্তু এক্সটা কনভেক্স সেট হয়ে যাবে। তো এক্সের মধ্যে থাকতে গেলে কি হতে হবে না, সেই ভেক্টরের সঙ্গে সিটাকে প্রি মাল্টিপ্লাই করে আমার দেখাতে হবে যে কে আসছে, তাহলে এই সেটের ডেফিনেশনটা স্যাটিসফাই হয়ে যাবে এবং ভেক্টরটা সেটের মধ্যে চলে আসবে। সেই জন্যে সি ভেক্টর দিয়ে x3কে আমরা প্রি মাল্টিপ্লাই করেছি। তো এই স্কেলারটা বাইরে চলে আসে, আমাদের দুটো ভেক্টরের প্রোডাক্টের যে প্রপার্টি আছে ডট প্রোডাক্ট বলে ভাবতে পারো। তো স্কেলার বাইরে বের করে দিয়েছি এবং তারপরে এই cx1 আর cx2 জায়গায় আমরা কে বসিয়ে দিয়েছি, কারণ এই দুটো আমাদের কাছে জানা ছিল। সেটা বসিয়ে হিসাব করলেই তুমি পেয়ে যাচ্ছ এটা হচ্ছে কে। তাহলে এখান থেকেই বোঝা গেল যে x3টা কিন্তু এক্সের মধ্যেই আছে এবং এক্সটা হচ্ছে একটা কনভেক্স সেট। তাহলে হাইপার প্লেনগুলো সব হচ্ছে কনভেক্স সেট, এটা আমরা বুঝতে পারলাম। পরের যে রেজাল্টটা আসবো সেটা হচ্ছে একটা কনভেক্স পলিহেড্রন, সেটাও হচ্ছে একটা কনভেক্স সেট। তো কনভেক্স পলিহেড্রন কীভাবে তৈরি হয়, একটা ফাইনাইট সেট অফ পয়েন্টস আমাদের চাই ইএন এর মধ্যে, এটা হচ্ছে সেইটা, নাম দিয়েছি এস। এবারে এই এসের এই কেখানা ভেক্টরের যত রকম কনভেক্স কম্বিনেশন হতে পারে আর কি, সেই সবগুলোর কালেকশানটা হচ্ছে একটা কনভেক্স পলিহেড্রন, আগে আলোচনা করেছি। তো সেই সেটটার নাম দিলাম এক্স, এটা হচ্ছে অ্যাকচুয়ালি সিএস, এটা হচ্ছে কনভেক্স পলিহেড্রনের নোটেশন। তো এই এক্সটাকেই এবার আমাদের
কনভেক্স সেট দেখাতে হবে। তাহলে কায়দাটা একই রকম, যে এক্স থেকেই আমরা দুখানা ভেক্টর চুজ করব এবং সেই ভেক্টর দুটো যেহেতু এক্সের মধ্যে আছে, এই এক্সের মধ্যে, তাহলে তার চেহারাটা কিন্তু এই রকম হবে, যেমন এক্সের মধ্যেকার সমস্ত ভেক্টরগুলোর হওয়ার কথা। অর্থাৎ কতগুলো স্কেলার দিয়ে এক্স আই ভেক্টরগুলোকে মাল্টিপ্লাই করে একটা কনভেক্স কম্বিনেশন তৈরি করতে হবে। ভি এর ক্ষেত্রেও তাই, এখানে আমি স্কেলারগুলোকে এআই ধরেছি এবং এখানে বিআই ধরেছি, এবং অবশ্যই এই যে কন্ডিশনটা স্কেলারগুলোর ওপরে থাকা উচিত ছিল সেইটাও এআই আর বিআইকে দিয়ে দেওয়া হয়েছে। সেই জন্যেই এরা কনভেক্স কম্বিনেশন কিন্তু হতে পারছে। অবশ্যই এআই এবং বিআই গ্রেটার অর ইকুয়াল টু 0, সেটা আমার লেখা উচিত ছিল, যেগুলো লিখছি না মোটামুটি ধরে নাও। এবং এই সামেশানের এই ইন্ডেক্সিংটাও আমি এখানে করিনি, বুঝতেই পারছো, সেটাও এখানে হবে। তোমরা যখন লিখবে তখন এগুলো জুড়ে দেবে যে এআই বিআই গ্রেটার অর ইকুয়াল টু 0 এবং এখানে এই সামেশানের ইন্ডেক্সিংটা করে দেবে। তাহলে এই হচ্ছে ইউ আর ভি ভেক্টরের চেহারা। এবার আমাদের স্কেলার চুজ করতে হবে, সেটা ল্যামডা, এই রেস্ট্রিকশানটাও রয়েছে। তারপরে আমরা ডাব্লু ভেক্টর তৈরি করছি অ্যাজ এ কনভেক্স কম্বিনেশন অফ ভেক্টর ইউ অ্যান্ড ভেক্টর ভি। তো এইটা হচ্ছে সেইটা। এবার এখানে ইউ আর ভি এর যে ইলাবোরেট ফর্মটা সামেশান ইউজ করে আমি লিখিনি, বোঝার সুবিধার জন্য আমি একদম ডিটেলেই ভেঙে লিখেছি। সেই দুটো লিখে দেওয়া হয়েছে, ল্যামডার পরে ইউ এর এক্সপ্রেশন এবং 1 মাইনাস ল্যামডার পরে ভি এর এক্সপ্রেশন। তারপরে কি করলাম না, দেখতে পাচ্ছি এই x1 ভেক্টরটার যা কোএফিশিয়েন্ট হচ্ছে, এখান থেকে পাচ্ছি ল্যামডা a1 আর এখান থেকে পাচ্ছি 1 মাইনাস ল্যামডা ইন্টু b1। সেই দুটোকে একসাথে নিয়ে এসে একটা কোএফিশিয়েন্ট হিসাবে ট্রিট করে আমি লিখেছি এবং তার পাশে x1 লিখেছি। এই কাজটাই আমরা সব ভেক্টরগুলোর জন্য করব আপ টু দ্য kth ভেক্টর xk। দেখো ওর এক্সপ্রেশনটাও কিন্তু ওইরকমই হয়েছে, এই ল্যামডা ইন্টু একে আর এখানে 1 মাইনাস ল্যামডা ইন্টু বিকে, এইভাবে। এবার এটা তো একটা বড়ো সড়ো এক্সপ্রেশন হয়ে গেল, সেই জন্য ছোটো করে এটাকে আমি c1 লিখেছি, আর এটাকেও তাহলে লিখব সিকে, এই পুরো জিনিসটা। অর্থাৎ কি ফর্মুলা ইউজ করলাম, যে সিআই মানে আমি ধরে নিচ্ছি ল্যামডা এআই প্লাস 1 মাইনাস ল্যামডা ইন্টু বিআই, এই কায়দায়। এবারে যদি দেখাতে পারি যে এই যে কম্বিনেশনটা এখানে এলো, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি x1 থেকে xk ভেক্টরের একটা কনভেক্স কম্বিনেশান। তাহলেই কিন্তু ডাব্লুটা হয়ে যাবে x1 থেকে xk এই কেখানা ভেক্টরের কনভেক্স কম্বিনেশন, এবং ডাব্লুটাও তখন চলে আসবে এই সিএস বা এক্স সেটটার মধ্যে, কারণ এর মধ্যে ওই কেখানা ভেক্টরের কনভেক্স কম্বিনেশনগুলোরই থাকার অধিকার আছে এবং ওরা সবাই আছে। তো তাহলে এইটাকে আমার কনভেক্স কম্বিনেশন দেখাতে হবে। তার জন্য কি চাই, প্রথম কন্ডিশন চাই যে স্কেলারগুলো হচ্ছে গ্রেটার অর ইকুয়াল টু 0, সেটা কিন্তু লিখে দিয়েছি। কী করে লিখলাম, এআই বিআইগুলো গ্রেটার অর ইকুয়াল টু 0 ছিল, আর ল্যামডার ওপরে যা কন্ডিশন আছে সেটা অনুযায়ী ল্যামডা আর 1 মাইনাস ল্যামডাও হচ্ছে গ্রেটার অর ইকুয়াল টু 0। তাহলে এই এক্সপ্রেশনটা নেগেটিভ হওয়ার কোনো চান্স নেই, সেই জন্য সিআই গ্রেটার অর ইকুয়াল টু 0। এবং আর যেটা দেখাতে হবে সেটা হচ্ছে সিআইগুলোর সাম হচ্ছে 1, সেটা কি করেছি, লিখেছি সামেশন সিআই, এবং সেখানে c1 c2 আপ টু ডট 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 সিকে সবগুলো আমি ভেঙে লিখে দিয়েছি আর কি। তো এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে ল্যামডাগুলোকে আলাদা করে নেব আর 1 মাইনাস ল্যামডাগুলোকে আলাদা করে নেব। সেটা করলে কি দাঁড়াচ্ছে এক্সপ্রেশনটা, না ল্যামডাটা কমন নিয়ে নিলে ভেতরে পাচ্ছি a1 প্লাস আপ টু একে এবং 1 মাইনাস ল্যামডার সাথে মাল্টিপ্লাই হচ্ছে b1 প্লাস ডট 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 আপ টু বিকে। এবার এই সামটা 1 ছিল আর এই সামটাও 1 ছিল, দেখে নেবে যখন ইউ আর ভি লিখেছিলাম তখনই এই দুটোর সাম 1 ছিল আর কি। তো সেটা বসিয়ে দিলেই কিন্তু এটা হিসাব করে তুমি পাচ্ছ এটাও হচ্ছে 1, অর্থাৎ ওই কম্বিনেশনটা কিন্তু কনভেক্স কম্বিনেশন হয়ে গেল। ডাব্লুটাও একটা কনভেক্স কম্বিনেশন হলো অফ দোজ কে ভেক্টরস। তাহলে ডাব্লুটাও এক্সের মেম্বার এবং এক্সটা হচ্ছে একটা কনভেক্স সেট, তার মানে কনভেক্স পলিহেড্রনগুলো সবই কনভেক্স সেট হিসাবে প্রমাণ হলো। এবার একটা দরকারি জায়গায় যাচ্ছি, এটাও একটা থিওরেম, স্টেটমেন্টটা একটু দেখে নাও। সেটা হচ্ছে সেট অফ অল ফিজিবল সলিউশনস অফ এ লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম এক্স ইকুয়াল টু বি, পাশে কন্ডিশন আছে এক্স গ্রেটার অর ইকুয়াল টু 0, 0 ভেক্টর, সেটা হচ্ছে একটা ক্লোজড কনভেক্স সেট। তো আমরা এলপিবি পড়ছিলাম
একদম প্রথমে ওই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের ফিজিবল সলিউশন, বেসিক ফিজিবল সলিউশন এগুলো নিয়ে আলোচনা করলাম। তারপরে চলে এলাম এন ডাইমেনশনাল ইউক্লিডিয়ান স্পেসে, সেখানে আবার কনভেক্স সেট টেট, কনভেক্স কম্বিনেশন, হ্যান ত্যান অনেক নতুন কথা শুনলাম। কিন্তু এলপিপি কথাটা কিন্তু এর আগে আমরা শুনিনি। এলপিপি কথাটার সঙ্গে আমাদের এই প্রথম ধাক্কা লাগলো। তা সেই ধাক্কাটা আগে একটু পরিষ্কার করে নেওয়া যাক। আমরা এর আগে এলপিপি করেছি আগের ক্লাসে, 11-12 যখন ছিলাম, ক্লাস 12-এ। তো সেই এলপিপির চেহারাটা যেরকম ছিল আমি একটু মনে করিয়ে দিতে চাইছি যে ম্যাক্সিমাইজ বা মিনিমাইজ জেড ইজ ইকাল টু এরকম একটা এক্সপ্রেশন, এটাকে বলা হতো অবজেক্টিভ ফাংশন, এবং তার সাথে কিছু কনস্ট্যান্ট আমাদের দেওয়া থাকতো। তাদের চেহারা এরকম একটা লিনিয়ার এক্সপ্রেশন, যেহেতু লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম, ডান দিকে একটা কনস্ট্যান্ট আছে, মাঝখানে একটা গ্রেটার অর ইকুয়াল টু বা লেসার ইকুয়াল টু কিছু একটা থাকতো। আর এইটা ছিল পজিটিভিটি কনস্ট্যান্ট, যেখানে বলা থাকতো যে ভ্যারিয়েবলগুলো কিন্তু নন নেগেটিভ, কারণ রিয়েল সিচুয়েশানে আমরা যে ভ্যারিয়েবলগুলো নিয়ে ডিল করি সেগুলো সাধারণত নেগেটিভ হয় না। তো এইটা হচ্ছে একটা এলপিপির চেহারা আর কি। তো এখানে মাথায় রাখতে হবে যে এই যে লেসার ইকুয়াল টু গ্রেটার ইকুয়াল টু লিখছি, এটা কিন্তু নেসেসারিলি এরকম ইনইকুয়ালিটি হওয়াটার কোনো দরকার নেই। এটা ইকুয়ালিটিও হতে পারে, অর্থাৎ এই ইকুয়েশানগুলো কনস্ট্যান্ট হতে পারে। এখানে থিওরেমের স্টেটমেন্টে যে এলপিপির কথা বলা হয়েছে সেটা কিন্তু সেই রকম একটা এলপিপি, যার কনস্ট্যান্টগুলো হচ্ছে একটা মানে কতগুলো ইকুয়েশান, অর্থাৎ পুরো কনস্ট্যান্ট সিস্টেমটাকে একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশান বলে কনসিডার করা যেতে পারে। সেই জন্যই এখানে ax ইকুয়াল টু বি এইটা ইউজ করা হয়েছে, আর এই পজিটিভিটি কনস্ট্যান্টটা এখানেও আছে। তো এরমভাবে ইকুয়েশান দিয়ে যখন কনস্ট্যান্টগুলো থাকে তখন সেটাকেই বলা হয় এলপিপির স্ট্যান্ডার্ড ফর্ম। আর একটা কথা যেটা বলতে চাই যে তাহলে যেই এলপিপিটা এরকম হয়ে গেল, নিচে একটু লিখে দেখিয়ে দিই যে তাহলে এটা হচ্ছে এটার কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সটা 2 1 1 1, এক্সটা হচ্ছে একটা ভেক্টর, তার দুটোই কম্পোনেন্ট, এরকম কলাম ম্যাট্রিক্স হিসাবে লিখেছি। দেখবে এখানে এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স আর এক্সটা হচ্ছে ভেক্টর, যেভাবে আমি লিখেছি। তা ম্যাট্রিক্সের সাথেও কিন্তু ভেক্টর মাল্টিপ্লাই হতেই পারে। শুনে একটু অন্যরকম লাগছে, কিছুই না, ভেক্টরটাকে আমরা একটা কলাম ম্যাট্রিক্স হিসাবে কনসিডার করছি, সেই জন্যই মাল্টিপ্লিকেশনটা আমরা করতে পারছি। সেই চেহারাটা এরকম। আর বি হচ্ছে ওই কনস্ট্যান্টদের ম্যাট্রিক্স বা ভেক্টরটা, যাই হোক। আর জিরো ভেক্টর যেটা, তার সব কম্পোনেন্টগুলোই হচ্ছে জিরো। তাহলে অ্যাকচুয়ালি এক্স গ্রেটার অর ইকুয়াল টু জিরো বলতে বোঝানো হচ্ছে যে এক্স যে ভেক্টর, তার যে দুটো কম্পোনেন্ট যারা হচ্ছে আমাদের ভ্যারিয়েবল, তারা দুজনেই হচ্ছে গ্রেটার অর ইকুয়াল টু জিরো, অর্থাৎ এটা বোঝানো হচ্ছে এই একটা লাইন দিয়ে, এক্স ভেক্টর গ্রেটার অর ইকুয়াল টু জিরো ভেক্টর। তাহলে এইটা হচ্ছে এখন আমাদের এলপিপির চেহারাটা আর কি। তো এখানে তো দুটো ভ্যারিয়েবল দিয়ে লিখেছি, তো সবসময় দুটো ভ্যারিয়েবল দিয়ে আমরা ডিল করব না। আমরা যখন 12-এ গ্রাফিক্যাল সলিউশন করেছি তখন আমরা ওরকম দুটো ভ্যারিয়েবলের কনস্ট্যান্ট নিয়ে কাজ করতাম এবং তার রিলেটেড ইকুয়েশানগুলো কনসিডার করে তার ছবি এঁকে ইনইকুয়ালিটির জন্য আমাদের আবার দাগ টাগ টানতে হতো, অনেক কিছু করতাম আর কি। তো এখন আমরা ওই দুটো ভ্যারিয়েবলের মধ্যে আর আটকে নেই। তুমি মোটামুটি এন ভ্যারিয়েবল বলে ভাবতে পারো যে অবজেক্টিভ ফাংশনটাও হচ্ছে এরকম একটা এক্সপ্রেশন, আর এই সিস্টেমটাও হচ্ছে একটা এনখানা ভ্যারিয়েবল দিয়ে তৈরি এমখানা ইকুয়েশানের একটা সিস্টেম। আর এক্সআই গ্রেটার ইকুয়াল টু জিরোটা অলওয়েজ থাকছে, সেটা সব জায়গাতেই থাকছে। এবারে কথা হচ্ছে এলপিপির সলিউশন বলতে আমরা কি বলতে চাইছি। তো এটা হচ্ছে আমাদের প্রশ্ন এলপিপির ক্ষেত্রে, যে এই জেড অবজেক্টিভ ফাংশনটাকে আমাদের ম্যাক্সিমাইজ বা মিনিমাইজ করতে হবে। তা সেটা যে ভ্যালুর জন্য হতো, আমরা আগে যা করেছি আমরা সেটাকেই সলিউশন বলে লিখতাম। অ্যাকচুয়ালি কিন্তু ব্যাপারটা তা নয়। অ্যাকচুয়ালি যদি কনস্ট্যান্টগুলো এরকম হয়, আমরা আপাতত ইকুয়ালিটি নিয়েই কথা বলছি, তাহলে এই সিস্টেমের যা সলিউশন হতে পারে সবই কিন্তু ওই এলপিপির সলিউশন। অর্থাৎ সলিউশন বলতে এই সিস্টেম অফ ইকুয়েশনের সলিউশনটাকেই বোঝানো হচ্ছে। তার মধ্যে যে ভ্যালুর জন্যে আমরা জেডের ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু পেতাম সেটাকে আমরা বলতে পারি অপটিমাল সলিউশন। সলিউশন সবাই এই সিস্টেমের যা যা সলিউশন পাচ্ছি, আর যে ভ্যালুর জন্য এই অপটিমাইজেশনটা হচ্ছে, ম্যাক্সিমাইজেশন বা মিনিমাইজেশনকে এক কথায় বলে অপটিমাইজেশন, সেইটা হচ্ছে আমাদের অপটিমাল সলিউশন। তাহলে এখানে এই যে অল ফিজিবল সলিউশনস অফ এলপিপি বলছে,
ফিজিবল বলার কারণটা হচ্ছে এক্স ভেক্টরটা গ্রেটার অর ইকুয়াল টু নাল ভেক্টর করা আছে, তার মানে তার সমস্ত কম্পোনেন্টগুলো গ্রেটার অর ইকুয়াল টু 0, সেটাকেই আমরা ফিজিবল সলিউশন বলি আর কি, যখন কম্পোনেন্টগুলো নন নেগেটিভ হয়। আর এই অল ফিজিবল সলিউশনস অফ এলপিপি বলতে কিন্তু এই সিস্টেমটার কথা বলা হচ্ছে আর কি। এইটা মাথায় রেখে একটু থিওরেমটা বুঝতে হবে, এগুলো থিওরেমের মধ্যে লিখতে হবে না, এই আলোচনাটা আমি বোঝার সুবিধার জন্য করে দিলাম যে এলপিপির সঙ্গে এই ব্যাপারটা ম্যাচ করছে কীভাবে, এই ফিজিবল সলিউশনের ব্যাপারটা এলপিপির মধ্যে আসছে কী করে আর কি। এলপিপিকে আমরা আগে একরকমভাবে চিনতাম, এখন সেই দৃষ্টিভঙ্গিটা একটু বদলাতে হবে আর কি, সেটা আমি দেখিয়ে দিলাম। তো এবার প্রুফটা ভীষণ ইজি, সেটা হচ্ছে যে ধরা যাক এক্স হচ্ছে ওই এলপিপির ফিজিবল সলিউশনগুলোর সেট। তা যদি এক্সের মধ্যে একটাই এলিমেন্ট থাকে, অর্থাৎ একটাই ফিজিবল সলিউশন আমরা পাই, হতেই পারে যে কোনো বাকি সলিউশনগুলো হয়তো ফিজিবল হয়নি, সেটাও হতে পারে, বা একটাই সলিউশন পেয়েছি, কারণ কতগুলো ইকুয়েশন কতগুলো ভ্যারিয়েবল আমাদের জানা নেই, হতে পারে একটাই সলিউশন আছে। তো তাহলে এক্স সেটটা হচ্ছে সিঙ্গলটন সেট, তখন কিন্তু সেটাকে আর কনভেক্স দেখানোর কোনো ব্যাপার নেই, ওটা বাই ডিফল্ট আমাদেরকে ধরে নিতে হবে। এবার ধরা যাক যে অন্তত দুখানা আছে, x1 আর x2, এই সেট অফ সলিউশনস, সেট অফ ফিজিবল সলিউশনস, তার মধ্যেকার দুটো এলিমেন্ট হচ্ছে x1 ভেক্টর আর x2 ভেক্টর। এখানে নোটেশনটা একটু গুলিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এখানেও x1 x2 থেকে শুরু করে xn লিখেছি, এখানে আবার x1 ভেক্টর x2 ভেক্টর বলছি, তো এই দুটো x1 বা x2 কিন্তু সেম নয়, এটা প্রথমে মাথায় রাখতে হবে। এখানে x1 ভেক্টরের মধ্যেই শুধু nখানা কম্পোনেন্ট আছে, x2-র মধ্যেও তাই আছে, অর্থাৎ এই যে ভ্যারিয়েবলগুলোর একটা n সেট অফ ভ্যালুস, n সলিউশন করে তুমি x1 থেকে xn-এর ভ্যারিয়েবলগুলোর nখানা ভ্যালু পেলে, সেই একটা টাপল কিন্তু হচ্ছে এই একা x1 ভেক্টর। আবার আরেকটা সলিউশন যদি বের করতে পারো যে x1 2, x2 হচ্ছে 3, x3 হচ্ছে 4, এরকম কিছু একটা সলিউশন, সেটাও কিন্তু হচ্ছে আর একটা ভেক্টর, সেটা হচ্ছে x2। তো সেরকম দুখানা ভেক্টর এক্সের মধ্যে আছে বলে ধরে নিলাম। তা যেহেতু এরা হচ্ছে ওই এলপিপির সলিউশন, তাহলে আমার এলপিপি যা ছিল ax ইজিক্যাল টু বি, সেটাকে নিশ্চয়ই এই ভেক্টর দুটো স্যাটিসফাই করবে, মানে ax1 ইজিক্যাল টু বি এবং ax2 ইজিক্যাল টু বি। এবারে এদের কনভেক্স কম্বিনেশান সেটাও ওই এক্স সেটের মধ্যে আছে, এটা আমাকে দেখাতে হবে। তাহলে কনভেক্স কম্বিনেশান বানানোর জন্য আবার আমাদের স্কেলার চাই, ল্যামডা, যেমনভাবে নেয় তাই নিলাম, নিয়ে x3 বানালাম। x3-র চেহারাটা হলো এরকম, এবং x3 যে গ্রেটার অর ইকুয়াল টু নাল ভেক্টর সেটা কিন্তু পরিষ্কার, কারণ x1 ভেক্টর x2 ভেক্টর গ্রেটার অর ইকুয়াল টু নাল ভেক্টর ছিল, অর্থাৎ ওদের প্রতিটা কম্পোনেন্ট গ্রেটার অর ইকুয়াল টু 0 ছিল। ভেক্টরদের মধ্যে এরকম গ্রেটার অর ইকুয়াল টু লেস অর ইকুয়াল টু কিন্তু আমরা এর আগে লিখিনি। অ্যাকচুয়ালি এটা লেখার মধ্যে দিয়ে এটাই বোঝানো হচ্ছে যে আসলে ওর কম্পোনেন্টগুলো প্রত্যেকটা হচ্ছে গ্রেটার অর ইকুয়াল টু 0। তাহলে সেভাবে ভাবলে তুমি দেখবে যে x3 ভেক্টরটাও অ্যাকচুয়ালি এরকম গ্রেটার অর ইকুয়াল টু নাল ভেক্টর তুমি লিখতে পারছো। তাহলে একটা ব্যাপার মিটলো, যেটা ফিজিবল হলো। আর সলিউশন যে x3টা, সেটা কি করে দেখাবো যে না, তাহলে ax3 যদি আবার b হয়, তাহলে এই x3টা হয়ে যাবে আমার ওই এলপিপির সলিউশন। সেই জন্য আমরা ax3 বের করেছি এবং সেখানে x3-র এক্সপ্রেশনটা বসিয়ে দিয়েছি। যেমনভাবে ম্যাট্রিক্সের বাইরে চলে আসে স্কেলার, সেরকমভাবে চলে এসছে, ax1 মানে b লিখেছি, ax2 মানে b লিখেছি। এইবার ভেক্টরের সাথে স্কেলার মাল্টিপ্লাই হচ্ছে এবং তাদের মধ্যে অ্যাডিশন, সাবট্রাকশন ইত্যাদি হচ্ছে, সেটা করে কিন্তু আলটিমেটলি আমরা বি ভেক্টরই পাচ্ছি। তার মানে x3টাও আমাদের ওই ax ইকুয়াল টু বি যে এলপিপি ছিল তার একটা সলিউশন বলে প্রমাণ হলো। এর থেকেই কিন্তু বোঝা গেল যে যত ফিজিবল সলিউশনের যে সেটটা রয়েছে এলপিপির, তারা একটা কনভেক্স সেট। এবারে থিওরেমের স্টেটমেন্টটা ছিল ক্লোজড কনভেক্স সেট। তো ইউক্লিডিয়ান স্পেসের মধ্যে সেট ক্লোজড হওয়া নিয়ে আমরা আগে কথা বলেছি, খুব বেশি কথা বলিনি, ওই পয়েন্টের ইন্টিরিয়ার পয়েন্ট বা পয়েন্টের নেবারহুড নিয়ে কথা বলেছিলাম, সেই ডেফিনেশনটা বুঝিয়েছিলাম। তো অত কিছু ভাবতে হবে না, মোটামুটি একটা গ্রাফিক্যাল ব্যাপার, একটা ছবি চোখের মধ্যে রাখলেই হবে আর কি। তো সেটা অনুযায়ী দেখতে পাবে যে এখানে তো ফাইনাইট নাম্বার অফ কনস্ট্যান্টস রয়েছে, এই যে সিস্টেমটা লিখেছি এরা সবাই হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে এরা সব ফাইনাইট নাম্বার অফ কনস্ট্যান্টস, এবং এদের সব কিন্তু ওই হাইপার প্লেনের মতো দেখতে আর কি ইকুয়েশানগুলো, প্রতিটা ইকুয়েশান। তো তারা কিন্তু ক্লোজড সেট হয়। একটু ভেবে দেখো, 2 ডাইমেনশনে যখন তুমি একটা লাইন নিচ্ছ বা 3 ডাইমেনশনে তুমি একটা প্লেন নিচ্ছ, যেমন হয়
হাইপারপ্লেন, আগের ভিডিওগুলোতে আলোচনা করেছি, তারা কিন্তু সব ক্লোজড সেট। অর্থাৎ ওদের বাইরে থেকে কোনো একটা পয়েন্ট নিলে দেখানো যায় যে সেটা ওদের লিমিট পয়েন্ট না। কারণ প্লেনের বাইরে থেকে একটা পয়েন্ট যদি নিই, তাহলে সেই পয়েন্টটাকে ঘিরে আমরা একটা স্ফিয়ার বানাতেই পারি যেটা প্লেনটাকে ইন্টারসেক্ট করছে না। খুব ছোট এপসাইলন নিয়ে, যত ছোট দরকার পড়বে তত এপসাইলন নিয়েই আমরা স্ফিয়ারের রেডিয়াসটা ঠিক করব। তাহলে কিন্তু ওই হাইপারপ্লেনগুলো সব ক্লোজ সেট। অর্থাৎ এই কনস্ট্যান্টগুলো এক একটা হচ্ছে ক্লোজ সেট, এক একটা কনস্ট্যান্ট ধরে তুমি যে সেটগুলো পাচ্ছ আর কি। সেই জন্যই লিখেছি যে ইচ অফ দ্য ফাইনাইট নাম্বার অফ কনস্ট্যান্টস ইজ ক্লোজ সেট, ওরা প্রত্যেকে। আর এই এক্স গ্রেটার অর ইকুয়াল টু 0, অর্থাৎ যেটাকে আমি পজিটিভিটি কনস্ট্যান্ট বলতে চাইছি, সেইটাও কিন্তু একটা ক্লোজ সেট তোমাকে দিচ্ছে আর কি, অ্যাকচুয়ালি অনেকগুলো। যেমন যদি 2 কম্পোনেন্ট ভেক্টর হয় এটা, তাহলে x1 গ্রেটার অর ইকুয়াল টু 0, x2 গ্রেটার অর ইকুয়াল টু 0 মানে আমাকে কনফাইন করে দেওয়া হচ্ছে ফার্স্ট কোয়াড্র্যান্টের মধ্যে, অ্যালং উইথ এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসের ওই অংশ দুটো যেটা ফার্স্ট কোয়াড্র্যান্টটাকে ঘিরে রেখেছে। ভেবে দেখো সেটাও কিন্তু একটা ক্লোজ সেট। একদম ক্লোজ সেটের তোমার যে কনসেপ্ট আছে ওই লিমিট পয়েন্টের, সেইটা অনুযায়ী গ্রাফিক্যালি ভেবে দেখবে যে ওইটাও হচ্ছে একটা ক্লোজ সেট। তাহলে এই পজিটিভিটি কনস্ট্যান্টটাও আমাকে কতগুলো ক্লোজ সেটই দিচ্ছে আর কি। তাহলে এখানে ফাইনাইট নাম্বার অফ কনস্ট্যান্টস দেওয়া ছিল এই সিস্টেমটার মধ্যে, আর ওই পজিটিভিটি কনস্ট্যান্ট থেকেও আমি কতগুলো ওই ক্লোজ সেটই পাচ্ছি, বা তাদের ইন্টারসেকশন হিসাবে একটাই ক্লোজ সেট পাচ্ছি। তো এবার তাহলে সব মিলিয়ে ব্যাপারটা ফাইনাইট হলো। এক্স ভেক্টরটার মধ্যে তো ফাইনাইট নাম্বার অফ কম্পোনেন্টসই আছে, তাহলে এদের সবার যদি ইন্টারসেকশন নিয়ে নিই তাহলে সেটা ফাইনাইট ইন্টারসেকশন অফ ক্লোজ সেটস হবে, এবং ইন্টারসেকশন অফ ফাইনাইট নাম্বার অফ ক্লোজ সেটস সেটা কিন্তু ক্লোজড হয়, আমরা অনেক আগে থেকেই জানি। তাহলে সেই জন্য বলতে পারবো যে এর যে সলিউশনগুলো পাচ্ছ তারা যে সেটটা ফর্ম করছে সেটা কিন্তু একটা ক্লোজড সেট হচ্ছে ফিজিবল সলিউশনগুলো। তাহলে থিওরেমের পুরো স্টেটমেন্টটাই আমরা প্রুভ করতে পারলাম যে ফিজিবল সলিউশন সবাইকে নিয়ে যে সেটটা হচ্ছে এই এলপিপির, বা বলা ভালো এই সিস্টেমের, অ্যালং উইথ এইটা আর কি, শুধু এই লিনিয়ার সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনসটা নয়, তার সঙ্গে এই ইনইকুয়ালিটি যুক্ত এই কনস্ট্যান্টটাও রয়েছে, সেটা সব মিলিয়ে যে ফিজিবল সলিউশনের সেটটা পাচ্ছি তারা কিন্তু একটা ক্লোজড কনভেক্স সেট ফর্ম করছে। এবার সবশেষে দুটো কথা বলে দিতে চাইব, সেটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি এলপিপিকে আমরা যেভাবে চিনি, অর্থাৎ এই কনস্ট্যান্টগুলোর মধ্যে ইকুয়ালিটি নয় ইনইকুয়ালিটি আছে, আর পজিটিভ কনস্ট্যান্টটা সেখানেও আছে, পজিটিভিটিটা। তো সেক্ষেত্রেও কিন্তু ঘটনাটা একই ঘটবে। এখন এখানে নোটেশনের একটা ব্যাপার আছে, যে যেমন এখানে একটা কনস্ট্যান্টে লেস অর ইকুয়াল টু, একটা গ্রেটার অর ইকুয়াল টু হয়েছে, তাহলে এভাবেই যদি রাখি তাহলে তো আর এক্স গ্রেটার অর ইকুয়াল টু লিখবো না লেস অর ইকুয়াল টু লিখবো, সেটা একটা সমস্যা। এক কথায় বলতে পারছি না, এরকম আলাদা থাকতেই পারে। তখন কিন্তু আমাদের এক একটা কনস্ট্যান্ট আলাদা আলাদা করে নিয়ে ভাবতে হবে। অর্থাৎ এখানে যেমন এই ax1 ইজিক্যাল টু বি লিখে দিলাম, ভেক্টরটা ওখানে বসিয়ে দিয়েই বলে দিলাম যে ওটা একটা সলিউশন, তখন এই ভেক্টরের কম্পোনেন্টগুলো এক একটা ইনইকুয়েশনে বসিয়ে আমাদের ভাবতে হবে, এবং প্রুফটা কিন্তু তখনও মোটামুটি একই হবে। অর্থাৎ এই এক লাইনে যেমন লিখে দিচ্ছি ax1 ইজিক্যাল টু বিটা, x1 যে ওই সিস্টেমের সলিউশন সেটা একটা ইকুয়েশনের মধ্যে দিয়ে এক্সপ্রেস হয়ে যাচ্ছে, তখন এই এমখানা ইকুয়েশনের প্রত্যেকটায় আমার x1 বসিয়ে বসিয়ে বলতে হবে যে ওরা কিন্তু ওর সলিউশন, অর্থাৎ ওই ইনইকুয়ালিটির সলিউশন আর কি। x2-র ক্ষেত্রেও তাই। এবং এই x3টা যে সলিউশন দেখালাম সেটাও আমাদের ওই এক একটা ইনইকুয়েশনে আলাদা আলাদা করে দেখাতে হবে আর কি, যদি এই লেসার ইকুয়াল টু গ্রেটার ইকুয়াল টু অন্য থাকে। আর যদি সবগুলোই একই থাকে তাহলে আবার আমরা সিস্টেমে বসিয়েই দেখিয়ে দিতে পারবো আর কি। তা মুদ্রা কথা যে এই কনস্ট্যান্টগুলো লেসার ইকুয়াল টু গ্রেটার ইকুয়াল টু যদি একটা সিস্টেম হতো, তখনও কিন্তু আমরা দেখাতে পারতাম যে ওর ওই ফিজিবল সলিউশনগুলো একটা ক্লোজড কনভেক্স সেট তৈরি করে আর কি। আর এই প্রসঙ্গে আরেকটা যেটা বলার সেটা হচ্ছে যে এই যে একটা কনভেক্স সেট তৈরি হচ্ছে সেটা অ্যাকচুয়ালি একটা কনভেক্স পলিহেড্রন হয় যখন আমাদের সলিউশনগুলো স্ট্রিক্টলি বাউন্ডেড হয়। সেটা আমরা পরেও দেখব বিভিন্ন জায়গায়। যদি ওরা বাউন্ডেড হয় তখন ওটা কনভেক্স পলিহেড্রন হয়, আর অনেক সময় দেখা যায় যে বাউন্ডেড হচ্ছে না, সেটা অ্যাকচুয়ালি এই কনস্ট্যান্টগুলোর ওপরেই ডিপেন্ড করবে। এরাই সেই সিস্টেমটা যে লেসার ইকুয়াল টু গ্রেটার ইকুয়াল টু এমনভাবে দিচ্ছে যে সলিউশনগুলো আমরা যা পাচ্ছি তারা কিন্তু একটা বাউন্ডেড জায়গার মধ্যে থাকছে না, অথচ নিচের দিকটা কিন্তু বাউন্ডেড। সেটা কোথা থেকে পাচ্ছি? এই পজিটিভিটি কনস্ট্যান্ট থেকে। যে কম্পোনেন্টগুলো নন নেগেটিভ তার মানে এই জিরোগুলো হচ্ছে এক একটা বাউন্ড,
তো তাহলে বাউন্ডেড ফ্রম বিলো অনলি, কিন্তু ওপরের দিকটা আটকানো নেই, এরকম সলিউশন হতেই পারে। তুমি গ্রাফিক্যাল করার ক্ষেত্রেও নিশ্চয়ই পেয়েছো যে এরকম ফার্স্ট কোয়াড্র্যান্টে এই ওপরের দিকটা খোলা, আটকানো নেই, একটা ওপেন রিজিয়ান আমাদের সলিউশন হিসাবে এলো আর কি, যেটার ওপরের দিকে কোনো বাউন্ডারি নেই। তো সেক্ষেত্রে সেইটাকে বলা হয় কনভেক্স পলিটোপ। তাহলে কনভেক্স পলিহেড্রান হতে পারে, কনভেক্স পলিটোপ হতে পারে। তো এই এলপিপির সঙ্গে ব্যাপারটা কীভাবে ট্যালি করলাম এটা একটু ভালো করে দেখবে আর একটু বোঝার চেষ্টা করবে আর কি।